নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওটি 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা দেখব তৃতীয় সেমিস্টারের রুটিন, চতুর্থ সেমিস্টারের রুটিন। এছাড়াও আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ কবিতা, যার নাম দিগ্বিজয়ের রূপকথা, লিখেছেন কবি নবনীতা দেবসেন, সেই কবিতাটি সবিস্তারে আলোচনা করব। এবং আমাদের ইনস্টিটিউটে যে বাংলা কোচিং চলে, যে সায়েন্স কোচিং চলে, সেগুলো নিয়েও কথা বলবো। তো সবাইকে অনুরোধ করব একটাই, যে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি সরাসরি চলে যাব আজকের পাঠ্য কবিতায়, যার নাম দিগ্বিজয় রূপকথা, লিখেছেন কবি নবনীতা দেবসেন। দিগ্বিজয় রূপকথা এই কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। কবিতার মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের দিগ্বিজয় শব্দটা জানতে হবে। দিগ্বিজয় কথার অর্থ হলো যুদ্ধ বা পাণ্ডিত্যের দ্বারা চতুর্দিক জয় করা। দিগ্বিজয় শব্দটিকে ভাঙলে পাওয়া যায় দিক যুক্ত বিজয়, বা যুদ্ধ করে চতুর্দিকে নিজের ক্ষমতা কায়েম করাকেও দিগ্বিজয় বলা হয়ে থাকে। এই কবিতায় রয়েছে ঠাকুমার ঝুলির মতো নানান রূপকথার গল্পের উপকরণ। এই কবিতাটা পড়লে আমাদের মনে হবে আমরা ছোটবেলায় যেমন ঠাকুমার ঝুলিতে নানান রূপকথার গল্প শুনতাম বা দেখতাম, ঠিক সেরকমই এই গল্পতেও সেই রূপকথার গল্পের উপকরণ রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব কবিতার মূল আলোচনায়। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী। প্রথমেই কবি তার নিজের পরিচয় দিচ্ছেন তার কবিতার মধ্যে। তিনি বলছেন, আমি রাজবংশের পুত্র, আমার শরীরে রাজবংশের রক্ত বইছে, আমি রাজ পরিবারের ছেলে। আমার মাতা মানে আমার মা দুঃখিনী জননী, মানে আমার মায়ের দুঃখের কোনো শেষ নেই। দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। দুয়োরানী সুয়োরানী, এই গল্প আমরা সবাই শুনেছি। দুয়োরানী হলো রাজার অবহেলিত রানী, এবং সুয়োরানীকে রাজা তার সকল দান ধ্যান করত। রাজা তাকে খুব যত্নে রাখত। তো এই দুয়োরানীর পুত্র তার মায়ের সম্মান ফেরানোর জন্য, মায়ের সুদিন আনার জন্য দিগ্বিজয় বা যুদ্ধে যেতে চাইছে। তো কবি বলছে যে মায়ের সুদিন আনার জন্য, মায়ের সম্মান বাড়ানোর জন্য আমাকে দিগ্বিজয় যেতে হবে। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এই লাইনের মানেগুলো আমাদের এবার বুঝতে হবে। যুদ্ধে যেতে গেলে আমাদের নির্দিষ্ট কিছু পোশাক পরে তবেই যুদ্ধে যেতে হয়। তার মধ্যে একটি হলো কবচ কুণ্ডল। কবচ কুণ্ডল কথার অর্থ রক্ষা কবচ বা দুর্ভেদ্য বর্ম। ধনুক কি সেটা আমরা সবাই জানি, যেটা তীর ছোড়ার জন্য লাগে। তুনির কি সেটা আমাদের জানতে হবে। তুনির হলো যে পাত্রে তীর রাখা হয়। আমরা যদি রামায়ণ মহাভারত এসবের সিনেমা দেখি বা টিভিতেও আমরা দেখে থাকবো যে এসবে যোদ্ধার পিঠে একটি পাত্র রাখা থাকতো, যার মধ্যে যোদ্ধারা ধনুক সুন্দর করে গুছিয়ে রাখত। যে পাত্রের মধ্যে তীর গুছিয়ে রাখা হতো তাকেই বলা হতো তুনির। শিরস্ত্রাণ কথার অর্থ কি? যুদ্ধের সময় অস্ত্রের আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য যে বর্ম ব্যবহার করা হতো তাকেই শিরস্ত্রাণ বলে। তো লেখকের বা যিনি এই কবিতাটা লিখছেন, তিনি তো যুদ্ধে যাবেন, অথচ তার যুদ্ধে যাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জাম নেই। তার কি রয়েছে যুদ্ধে যাওয়ার জন্য? তার রয়েছে দুটি মাত্র শুধু আশীর্বাদী সরঞ্জাম। এই সব প্রয়োজনীয় কোনো সরঞ্জামই তার ছিল না। তো কোন দুটি আশীর্বাদী সরঞ্জাম রয়েছে এবার আমরা একটু একটু করে জানব। এক, এই জাদু অশ্ব। মানে আমরা এখানে জানতে পারলাম একটি জাদু অশ্ব যেটা যুদ্ধে কাজে লাগবে, সেটা রয়েছে
যিনি যুদ্ধে যাবেন। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। এই লাইনের অর্থগুলো এবার আমাদের বুঝতে হবে। এই জাদু অশ্বে এতই ক্ষমতা যে জাদু অশ্বটি প্রয়োজন অনুযায়ী তার রূপ বদলে নিতে পারে। মরুভূমিতে সে উটের রূপ ধারণ করে, আকাশে তো কোনো ঘোড়া উঠতে পারে না, আকাশে তাই সে পুষ্পকের রূপ ধারণ করে। পুষ্পক কথার অর্থ কি? পুষ্পক কথার অর্থ হলো উড়ে যেতে পারে এমন পৌরাণিক রথ। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সপ্তডিঙা কথার অর্থ কি? সপ্তডিঙা কথার অর্থ হলো 7টি ডিঙি নৌকা। চাঁদ সওদাগরের সপ্তডিঙাকে মনসার অভিশাপে ডুবতে হয়েছিল। তো মনসা মঙ্গল কাব্যে আমরা এই উল্লেখটা পেয়েছিলাম যে চাঁদ সওদাগরের সপ্তডিঙাকে মনসার অভিশাপে ডুবতে হয়েছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে সিন্ধু জলে বলতে সমুদ্রের জলে বোঝানো হয়েছে, এখানে কিন্তু সিন্ধু নদীর জলকে বোঝানো হয়নি। তো তেপান্তর কথা অর্থ কি? 3টি প্রান্তরের সমাহার। আমরা রূপকথার গল্পে তেপান্তরে মাথের কথা শুনেছি, যেটা অর্থ হলো অনেক বড় মাঠ, কিন্তু এখানে তেপান্তর কথা অর্থ 3টি প্রান্তর যেখানে এসে মিশেছে সেটাই তেপান্তর। তেপান্তরে এই জাদু ঘোড়া, অশ্ব কথার অর্থ ঘোড়া, এই জাদু ঘোড়া পক্ষীরাজের রূপ ধারণ করে, তার নাম রেখেছে বিশ্বাস। মানে এই যে এই ঘোড়ার কথা এতক্ষণ ধরে কবি বলছিলেন, এটা কিন্তু আসলে কোনো ঘোড়া নয়, এটা তার বিশ্বাস। আমাদের মনে যদি বিশ্বাস থাকে তাহলে আমরা যে কোনো কঠিন কাজকেও সম্ভব করতে পারি। সেরকমই কবি এখন যুদ্ধে যাচ্ছেন, তো তার মনে যদি বিশ্বাস থাকে, সেই বিশ্বাস এই জাদু ঘোড়ার মতোই কাজ করছে। 2, মানে এবার দ্বিতীয় কি আশীর্বাদী সরঞ্জাম রয়েছে সেটা সম্পর্কেও আমরা জানব। 2 হলো এই হৃদয়ের খাপে ভরা মন্তপুত অসি, শানিত ইস্পাতখণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। মানে কবির দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম হলো তার হৃদয়ের খাপে মুড়ে রাখা যে মন্তরপুত অসি। অসি কথার অর্থ হলো তরবারি বা খড়গ। হৃদয়ের খাপে রাখার অর্থটা আমাদের বুঝতে হবে। হৃদয়ের খাপে রাখা বলতে কবি বুঝিয়েছেন তার নিজের প্রতি আত্মবিশ্বাসকে, অর্থাৎ আমাদের নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা যে কোনো কাজ, সেটা যত কঠিনই হোক, সেটাকে সম্ভব করতে পারবো। সেটা পরীক্ষার সময় হয়, অনেক সময় হয় আমরা পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের নিজের প্রতি বিশ্বাস নেই, তখন বেশিরভাগ সম্ভাবনাটাই থাকে যে আমাদের পরীক্ষাটা খারাপ হবে। কিন্তু আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখি এবং তারই সাথে ঠিকভাবে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো আমাদের পরীক্ষাটা খারাপ হবে, কিন্তু আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখি এবং তারই সাথে ঠিকভাবে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো এবার এই লাইনের মানেগুলো ভালো করে বুঝিয়ে দিই। 2, এই হৃদয়ের খাপে ভরা মন্তপুত অসি, শানিত ইস্পাতখণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। মানে কবির দ্বিতীয় অস্ত্রের নাম হলো ভালোবাসা। অর্থাৎ কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, আমরা সেই কাজে জয়লাভ করবই। তো ভালোবাসা হলো কবির দ্বিতীয় আশীর্বাদী অস্ত্র। এবার আমরা শেষ লাইনটা পড়ে নেব। নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। তৃষ্ণাহর কথার অর্থ হলো তৃষ্ণা হরণকারী, আর খরজুর কথার অর্থ হলো খেজুর। অর্থাৎ ধরা যাক কোনো মানুষ মরুভূমি দিয়ে যাচ্ছে, এবার তার সবচেয়ে যেটা প্রয়োজন হবে সেটা হলো জল। তো মরুভূমিতে তো আর জল পাওয়া যায় না। মরুভূমিতে কোনো মরুদ্যান থাকলে, যেখানে কিছু খেজুরের গাছ থাকে, যেখানে জলাশয় থাকে, সাধারণত মানুষের কিছু বসত বাড়িও থাকে, সেখানেই জল পাওয়া যায়। তো মানুষের জীবনে যখন খারাপ সময় চলে, যেমন এখানে রাজপুত্রের জীবনে খারাপ সময় চলছে, তার মা দুঃখী, তাকে যুদ্ধে যেতে হচ্ছে, তখন তার লাইফটা, মানে তার জীবনটা মনে হয় যেন একটা মরুভূমির সমান।
তো মরুভূমি থেকে তাকে বেরোনোর চেষ্টা করতে হয়। তাই এখানে কবি বলছে যে আমিও এই জীবনের কঠিন সময় থেকে অর্থাৎ মরুভূমি থেকে একদিন বেরোবো এবং পৌঁছে যাব সাফল্যের দিকে, মানে পৌঁছে যাব সেই তৃষ্ণা হরণকারী খেজুরের দ্বীপে। আশা করি এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর কবিতাটি বুঝতে কোনো অংশে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এইবার আমরা চলে যাব নেক্সট আলোচনায় যে এই কবিতা থেকে কীরকম প্রশ্ন হবে। দেখো, এই কবিতাটি রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারে বোর্ডের নিয়ম অনুযায়ী শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই হবে। এখানে প্রথম যে প্রশ্নটা দিতে পারে সেটা হলো দিগ্বিজয় রূপকথা কবিতাটি কার লেখা। সেখানে বিভিন্ন অপশানে বিভিন্ন কবির নাম দেওয়া থাকবে, তোমাদের তার মধ্যে থেকে বেছে নিতে হবে নবনীতা দেবসেনের নাম। আর একটা কথা, যখন তোমরা বাংলা পড়বে অবশ্যই বানানের দিকে, শব্দার্থের দিকে খুব ভালো করে জোর দেবে। এর পরের প্রশ্ন, কবিকে কোথায় যেতে হবে। বিভিন্ন অপশানে থাকবে, তার মধ্যে সঠিক উত্তর হবে দিগ্বিজয়। তারপর বিভিন্ন অর্থ দিতে পারে, যেমন কবচ কুণ্ডল কথা অর্থ রক্ষা কবচ দুর্ভেদ্য বর্ম। টুনির কথা অর্থ হলো তীর রাখার পাত্র। শিরস্ত্রাণ কথা অর্থ হলো আঘাত থেকে মাথা বাঁচানোর জন্য বর্ম। তারপর এটাও প্রশ্ন আসতে পারে, কবির যুদ্ধে যাওয়ার জন্য প্রথম আশীর্বাদী সরঞ্জামটি কী ছিল। কবির যুদ্ধে যাওয়ার জন্য প্রথম আশীর্বাদী সরঞ্জামটি ছিল একটি জাদু অশ্ব। মরুপথে এরকম প্রশ্ন হতে পারে যে মরুপথে জাদু অশ্ব কিসের রূপ ধারণ করে। উত্তর হবে উটের রূপ। আকাশে কিসের রূপ ধারণ করে। পুষ্পকের রূপ। পুষ্পক কথা অর্থ কী। পুষ্পক কথা অর্থ হলো উড়ে যেতে পারে এমন পৌরাণিক রথ। তারপর এরকম প্রশ্ন আসতে পারে, কবি তার প্রথম আশীর্বাদী সরঞ্জামের নাম কি রেখেছিলেন। উত্তর হবে বিশ্বাস। কবি তার দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামের নাম কি রেখেছিলেন। উত্তর হবে ভালোবাসা। তো এরকম কিছু প্রশ্ন থাকবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে পেইড গ্রুপে রয়েছে সেখানে কিভাবে পড়ানো হয়। তোমাদের প্রথমেই আমরা গুগল মিটে হোক কিংবা রেকর্ডেরভাবে হোক, আমরা সাধারণত এখন লাইভ ক্লাস নিচ্ছি সকলে, যেহেতু সেটাতেই সুবিধা। এবার যদি কারো অসুবিধা হয় আমরা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস চালু করারও চেষ্টা করছি। তো এরকম প্রথমে ক্লাসে সবটা বুঝিয়ে দেওয়া হয় ফার্স্ট টু লাস্ট, যাতে কোনো অসুবিধা না থাকে, এবং অসুবিধা থাকলে আমাদের ছাত্ররা সঙ্গে সঙ্গে বলে এবং তাদের অসুবিধার সমাধান সঙ্গে সঙ্গেই করে দেওয়া হয়। তো যখন তোমাদের এই কবিতাটা পড়ানো হয়ে যায় তারপর আমরা চলে যাই প্রশ্নতে, মানে এরকম নোটস দেওয়া হয়ে থাকে। আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, এরকম বিভিন্ন নোটস দেওয়া হয়ে থাকে। তারপর এসব নোটস দেওয়ার পরও আমাদের এইচডাব্লিউ দেওয়া হয়। এইচডাব্লিউ সাধারণত প্রতিদিনই দেওয়া হয়, অর্থাৎ গ্রুপে আমাদের পোল কুইজ দেওয়া হয় মাঝে মধ্যেই, যাতে তোমাদের রিভিশন হয়। দেখো, এমসিকিউ প্রশ্ন সাধারণত আমাদের মুখস্থ করতেই হয়। এবার মুখস্থের সাথে সাথেই তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে তোমরা ভুলে যাবে। এই জন্য আমাদের গ্রুপে প্রতিদিন 5টা, 10টা, 15টাও এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এছাড়াও চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদের নিয়মিত পরীক্ষা নেওয়া হয়, যাতে তোমাদের কনফিডেন্স বাড়ে। তারপর কারো পড়াশোনা রিলেটেড কোনো সমস্যা থাকলে, যেমন ধরা যাক কারো পড়া মুখস্থ হচ্ছে না বা কেউ মনে রাখতে পারছে না, এসব সমস্যা থাকলেও আমরা সেই সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো এরকম তোমরা দেখতে পাচ্ছ, এরকম আমাদের নোটস। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস 12 পেইড ব্যাচ বেঙ্গলি, এখানে আমাদের অলরেডি এতগুলো নোটস পাঠানো হয়ে গেছে, ডে 1, ডে 2, ডে 3, এরকম এভাবে এইচডাব্লিউ পাঠিয়ে দেওয়া হয়। তারপর এইচডাব্লিউ তোমরা করে পাঠালে সেটা সুন্দর করে চেক করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়, এবং তোমাদের কি কি ভুল করছো, কীভাবে তোমরা নিজেদের শুধরাবে, কীভাবে তোমরা আরও নিজেদেরকে উন্নত করবে, সেটাও তোমাদের বলে দেওয়া হয়। তো আরও দেখাই, এই যে আমাদের সকল নোটসগুলো যাচ্ছে, এই হচ্ছে কি আমাদের এইচডাব্লিউ পিডিএফ। এটা একটা গল্পের পিডিএফ, তোমরা হয়তো বুঝতে পারবে যারা পড়েছো। আদরিনী নামে একটা গল্প, সেই গল্পের পিডিএফ এটা। নোটসও দেওয়া হয়, সেটা চেক করে দেওয়া হয়।
তোমরা সারাদিনই গ্রুপে প্রশ্ন করার সুযোগ পাবে এবং নির্দিষ্ট সময় বাদে তোমাদের সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, আমরা একটু ভালো করে দেখিয়ে দিই যে কিভাবে আমাদের বাংলা পড়ানো হয়। প্রথমে কোনো চ্যাপ্টার বা টপিক পড়ানো বোঝানো হয়, বইয়ের হাইলাইটেড পয়েন্টস দেওয়া হয়। এটা সাধারণত গল্পের ক্ষেত্রে করা হয়ে থাকে, কারণ গল্পে প্রচুর রকমের এমসিকিউ প্রশ্ন হয়। তারপর হাতে তৈরি নোটস দেওয়া হয়, গ্রুপে পোল কুইজ দেওয়া হয়, প্রতিদিন ওয়ার্কশিট বা HW দেওয়া হয়, প্রতি সপ্তাহে একটি মক টেস্ট নেওয়া হয়। প্রতি সপ্তাহে নেওয়া না হলেও নির্দিষ্ট চ্যাপ্টার শেষ হলেই আমরা একটা করে মক টেস্ট নিয়ে থাকি, যাতে কনফিডেন্স বাড়ে। পরীক্ষা যত দেবে তোমরা, তত তোমাদের কনফিডেন্স বাড়বে। সিলেবাস শেষ হওয়ার পর একাধিকবার রিভিশন দেওয়া হয়। আমাদের যখন ডেমো ক্লাস চলছিল তখন আদরিনী নামে একটা গল্প, যেটা হাতি নিয়ে, সেই গল্প একবার হয়ে গিয়েছিল। দিগ্বিজয় রূপকথা নামে সেই গল্পও একবার হয়ে গিয়েছিল। যেহেতু ডেমো ক্লাসের পর আবার আমাদের পেইড ক্লাস চালু হয়েছে, তো এইগুলো আবার আমাদের রিভিশন দেওয়ানো হচ্ছে। আর তোমাদের যে ব্যাচের দাম সেটা কিন্তু খুবই কম, সেটা যে কেউ করতে পারে। তোমাদের এক টাইমই পেমেন্ট করতে হবে, সেটা হলো মাত্র 299 টাকা। 299 টাকায় তোমরা এত কিছু পাচ্ছ। সপ্তাহে 2 দিন ক্লাস, প্রতিদিন HW, তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে, আরও ইত্যাদি ইত্যাদি। যদি তোমরা আমাদের পেইড ক্লাস সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাও, তাহলে আর বেশি দেরি না করে এই যে এই নাম্বার দেওয়া আছে 9382970998, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তাহলে এই 299 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পুরো ফুল ফার্স্ট সেমিস্টারে এই থার্ড সেমিস্টারে এই কোর্সটা। এখানে ভুলবশত হয়তো ফার্স্ট সেমিস্টার দেওয়া আছে, কিন্তু এখানে থার্ড সেমিস্টার হবে। তো তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ। তোমাদের আমি এইটুকু বলতে পারি যে এই পেইড বেশি গুরুত্ব দেয়, কিন্তু শুধু সেইগুলো পড়লে তো হবে না, তার সাথে সাথে আমাদের বাংলা সাবজেক্টটাকেও পড়তে হবে। তো বাংলাটাকেও দিনে, আমি বলি যে দিনে মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময়ে যদি দেওয়া যায়, খুবই অল্প সময়, সেই সময়টুকু যদি দেওয়া যায় আর বারবার রিভিশন দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা বাংলাতেও একটা ভালো নাম্বার পেতে পারি। এবার সিদ্ধান্তটা পুরোটাই তোমাদের ওপর। এবার আরও আমি একটু কিছু দেখাতে চাই, সেটা হলো আমাদের HS 2024-25-এ আমাদের ইনস্টিটিউট থেকে যারা ভালো নাম্বার পেয়েছে তাদের কিছু নাম্বার। প্রথমেই রয়েছে রাকেশ রয়, যে 445 মার্কস পেয়েছে। সে শুধুমাত্র ক্র্যাশ কোর্স করেই এত সুন্দর একটা মার্কস পেয়েছে। বিতান চৌধুরী, সে 444 পেয়েছে। এরকমভাবে তোমরা দেখে নাও যে বাকিরা কারা কত মার্কস পেয়েছে। এছাড়াও আমি একটা বলতে চাই যে পড়াশোনা তো তোমাদের সবারই নিজের ওপর। যে যত সিরিয়াসলি পড়বে সে তত ভালো করে মার্কস পাবে। এবার তোমাদের যদি পড়াশোনা রিলেটেড কোনো অসুবিধা হয়, আমরা তো আছি তোমাদের সাহায্য করার জন্য। তো সেই নিয়ে তোমাদের ভয় পাওয়া কোনো দরকার নেই, ভয় পাওয়ার। তো আরও একটা জিনিস তোমাদের দেখিনি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে আমাদের ইনস্টিটিউটে বাংলার পাশাপাশি সায়েন্সের বিভিন্ন সাবজেক্টও পড়ানো হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইসব পড়ানো হয়। সেখানে অ্যাফোর্ডেবল ফিস রয়েছে 699 টাকা। ফিচার্স রয়েছে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম, উইকলি মক টেস্ট নেওয়া হবে, উইকলি ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, উইকলি প্র্যাকটিস ক্লাস থাকবে, টেস্ট পেপার সলিউশন দেওয়া হবে, লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে, গাইডেন্স আপ টু এক্সাম হবে। তাই সবাইকে বলবো যে আর বেশি দেরি না করে এই নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জয়েন করো। কারণ আরেকটা জিনিসও দেখিয়ে দিই তোমাদের যে থার্ড সেমিস্টারে পরীক্ষা, সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই। সেটা কবে শুরু হচ্ছে? 8ই সেপ্টেম্বর। তোমরা হিসাব করে নিতে পারো, প্রায় 4 মাসেরও কম সময় বাকি। এবার সিদ্ধান্তটা পুরোটাই তোমাদের ওপর, যে তোমরা কী সিদ্ধান্ত নেবে, সেটা অনুযায়ী তোমাদের ভবিষ্যৎ ঠিক হবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই রইল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি কেউ আমাদের পেইড ক্লাসে যোগ হতে চাও, তাহলে খুব তাড়াতাড়ি এই যে নাম্বারটা আমি আগেও দেখালাম, আরও একবার শেষবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই নাম্বার 9382970998, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। সবাই ভালো থেকো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই রইল।